আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করব ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা গল্প দিয়ে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে হয়েছিল এবং সেখানে একটা পার্টিকুলার ম্যাচ সিলেটে হয়েছিল নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের মধ্যে। সেই ম্যাচটাকে বলা হয়ে থাকে যে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রান চেজ আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কোন ম্যাচটার কথা বলছি। তারপরে খুব ছোট্ট করে যদি বলি, আগে একটু ফরম্যাটের গল্প বলি। বড় বড় ৮টা টিম এমনিতেই ২ গ্রুপে ভাগ হয়ে সুপার 10 এ বসেছিল। প্রিলিমিনারি একটা রাউন্ড ছিল যেখানে গ্রুপ এ থেকে বাংলাদেশ গ্রুপ টপার হয়ে গ্রুপ 10 এ যায়। এবার বি গ্রুপ থেকেও একটা টিম যেতে হবে। মানে প্রিলিমিনারি রাউন্ডে এমন না যে ৪ দলের মধ্যে ২ টো যাবে, যেটা সাধারণত আমরা দেখি। ৪ দলের মধ্যে একটা টিমই যাবে সেকেন্ড রাউন্ডে। কারণ ৮টা টিম, খেয়াল করেন সুপার 10 এ ৮টা বড় টিম বসে আছে। তার মানে জায়গায় আছে ২ টো। তাহলে ২ গ্রুপ থেকে একটা বাকি ২ টো টিম যাবে। সো গ্রুপ বি তে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই ম্যাচটা শুরুর আগে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে বসে আছে, নেদারল্যান্ডসের মাত্র ২ পয়েন্ট। আয়ারল্যান্ড জিতলেই চলে যাবে এই ধরনের একটা ব্যাপার। আর জিম্বাবুয়েও তাকিয়েছিল যে এই ২ দলই আসলে বাদ পড়ে যেতে পারতো, তাহলে জিম্বাবুয়ে গো থ্রু করতো। লং স্টোরি শর্ট, আমি এজন্য খুব বেশি ডিটেইলে যাচ্ছি না। তো প্রথমে ব্যাট করলো হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ১৮৯ রান করলো। তো ১৮৯ রান তো ইটস এ হিউজ টার্গেট। ১৯০ রানে যে টার্গেটটা নেদারল্যান্ডসকে দিল। সুতরাং জিম্বাবুয়ে তখনই চিন্তা করলো যে আমাদের আশা মনে হয় শেষ। এই আয়ারল্যান্ডই ম্যাচটা জিততে যাচ্ছে। নেদারল্যান্ডসের জন্য তারাও তো আসলে হাল ছেড়ে দিবে না। তাদেরও গ্রুপ টপার হয়ে সুপার 10 এ যাওয়ার একটা বাসনা রয়েছে। তো তাদের জন্য এই ১৯০ রানের যে টার্গেট, যেটা ২০ ওভারের জন্যই একটা বড় টার্গেট হতে পারে, তাদের জন্য এই রানটা করতে হতো ১৪ ওভার ২ বলে। অর্থাৎ ৬-১৪ হচ্ছে ৮৪ আর ২ ৮৬ বল থেকে ১৯০ রান তাদেরকে করতে হবে যদি তারা রান রেট, নেট রান রেটের হিসেব চুকিয়ে সুপার 10 এ যেতে চায়। সেই ম্যাচটা জিতেছিল নেদারল্যান্ডস। জিতেছিল ওইটা ইস্যু না। সেই ম্যাচটা জিতে নেদারল্যান্ডস সুপার 10 এ যায়। এই ১৮৯ রানের টার্গেট তারা পৌঁছে যায়। ১৯৩ রান করে তারা ১৩ ওভার ৫ বলে। অর্থাৎ যেই নেট রান রেটের হিসেব মেলানোর জন্য যেই ওভারটা তাদের দরকার ছিল, সেখান থেকেও ৩ বল তারা কম খেলেছে। এই প্রসঙ্গটা কেন তুললাম? কারণ আপনি যখন ওয়ার্ল্ড ইভেন্টে আসবেন, মাঝে মধ্যে এই ধরনের ইকুয়েশন, মাঝে মধ্যে না, প্রায়ই হয়তো আপনার সামনে এই ধরনের ইকুয়েশন আসবে, যে ইকুয়েশন মিলিয়ে আপনি কিন্তু অনেক বড় কিছু অ্যাচিভ করতে চাইবেন, অ্যাচিভ করতে পারবেন, সুযোগ আসে। এই নেদারল্যান্ডসের জন্য তখন আসলে সুপার 10 এ যাওয়াটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ তার গ্রুপে জিম্বাবুয়ে ছিল যাদেরকে তারা টপকে পরের রাউন্ডে যায়। এই ধরনের একটা বড় অ্যাচিভমেন্টের হাতছানি বাংলাদেশের সামনে ছিল ২০২৪ বিশ্বকাপে সেমিফাইনাল খেলার হাতছানি। এই গল্পটা কেন আসছে, এই প্রসঙ্গটা আসলে বারবার আনতে কষ্ট লাগে, কিন্তু এই প্রসঙ্গটা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ততদিন পর্যন্ত আসবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ সিমিলার কিছু অ্যাচিভ করবে, যে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে। আজকে এই প্রসঙ্গ কেন আবারও আনলাম? মাত্র গতকালকে এশিয়া কাপে আফগানিস্তানের সাথে দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে বাংলাদেশ, এবং এই দুর্দান্ত ম্যাচ জয়ের পর বাংলাদেশ এখনো এবারের এশিয়া কাপে টিকে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের এশিয়া কাপে টিকে থাকার জন্য অন্য কার কার দিকে তাকিয়ে থাকতে হবে? শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ম্যাচটা হবে, সেখানে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ উঠে যাবে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নেক্সট রাউন্ডে যাচ্ছে। আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা নেক্সট রাউন্ডে যাওয়ার কথা, যদি না আফগানিস্তান শ্রীলঙ্কাকে ৬৫-৭০ এই ধরনের বড় বড় ব্যবধানে হারাতে পারে, বা অনেক বড় ব্যবধানে, সেগুলো আসলে ম্যাচের সময় বোঝা যাবে। মূলত আজকে আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বড় টুর্নামেন্টে আপনি যদি বড় কিছু অ্যাচিভ করতে চান, আপনার মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট দরকার হয়, আপনার মধ্যে একটা খ্যাপাটে মানসিকতা দরকার হয়। সেই খ্যাপাটে মানসিকতাটা কেন যেন বাংলাদেশের মিসিং এত বছর ধরে। এবারের এশিয়া কাপেও সেটার কোনো ব্যতিক্রম ঘটেনি। আমি আজকে এই ভিডিওতে অন্তত ৪টা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলবো, যে ৪টা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কোনো একটাও যদি বাংলাদেশ অ্যাচিভ করতো, এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে তার থেকে অনেক ভালো একটা অবস্থানে থাকতে পারতো। প্রথমে এই মুহূর্তে আমরা গ্রুপ বির পয়েন্ট টেবিলটাতে যদি দেখি, বাংলাদেশ ২ নম্বরে রয়েছে, তবে বাংলাদেশের নেট রান রেটটা এখনো কিন্তু নেগেটিভ। শ্রীলঙ্কার নেট রান রেট 1.54 এবং আফগানিস্তানেরটা আরো হেলদি, ২ এর ওপরে। সুতরাং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে হারে, বাংলাদেশের সুযোগ রয়েছে। আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানে হারায়, তারপরেও বাংলাদেশের সুযোগ রয়েছে। কিন্তু অবস্থা এমন হতো না যদি
বাংলাদেশ 4টা হাইপোথিসিসের কথা বলছিলাম, অন্তত যে কোনো একটা যদি মেলাতে পারত। প্রথমে গতকালকের ম্যাচ দিয়ে শুরু করি। প্রথম হাইপোথিসিস, বাংলাদেশ পাওয়ার প্লেতে 59 রান প্রথম 10 ওভারে 87 রান করার পরে শেষ 10 ওভারে মাত্র 67 রান করলো, যেখানে মনে হচ্ছিল যে বাংলাদেশ 170 180 পর্যন্ত যেতে পারবে। আচ্ছা 180 বাদ দিলাম, বাংলাদেশ শেষ পর্যন্ত কত গেল? 154, তো বেশি না, 165 রানও যদি করতো, মাত্র 10-11টা রানও যদি বেশি বাড়তো, আর বাকি সবকিছু ঠিক আছে, আফগানিস্তান যা রান করেছে সেটা হয়েছে, শ্রীলঙ্কা হংকং ম্যাচে যা যা হয়েছে, বাকি সবকিছু গ্রুপে এখন পর্যন্ত যা যা আছে সবকিছু একদম সেম, একই রকম থাকবে। শুধুমাত্র বাংলাদেশ যদি 154 জায়গায় 165 রান করতো, তাহলে বাংলাদেশের নেট রান রেটটা হতো -0.079 আর আফগানিস্তানের হতো 1.875। আপনি বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কিন্তু কমে আসতো। সবচেয়ে বড় কথা, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ডিফারেন্সটা কিন্তু কমে আসতো। 1.5 হচ্ছে শ্রীলঙ্কার, 1.8 হতো আফগানিস্তানের। সিমিলারলি আমরা কালকের ম্যাচেই যদি সেকেন্ড হাইপোথিসিসটা চিন্তা করি, আবারও বলি সবকিছু সমান আছে, বাংলাদেশ 154 রানই করেছে। লাস্ট ওভারে এই আফগান টেইলেন্ডারদের কাছে তাসকিন আহমেদ দুটো ছক্কা খেয়েছেন। এই দুটো ছক্কা যদি না হতো, আফগানিস্তানের রান মানে 12 রান কমিয়ে দিলাম, তাহলে 146 করেছে তো 134 হতো। আফগানিস্তান যদি 134 রানে অল আউট হয়ে যেত, তাহলে বাংলাদেশের রান রেটটা হতো -0.05 আর আফগানিস্তানের রান রেটটা হতো 1.85। আবারও কিন্তু সিমিলার, আফগানিস্তান 1.85 হতো, শ্রীলঙ্কা 1.5-এ বসে আছে, বাংলাদেশও খুব বেশি পিছিয়ে নেই। এবার আসি তৃতীয় হাইপোথিসিসের কথা। কালকের ম্যাচে যা হয়েছে তাই ধরলাম, বাংলাদেশ 154 করেছে, তাসকিনও ছক্কা টক্কা খেয়ে বাংলাদেশ মাত্র 8 রানে জিতেছে। এর আগে শ্রীলঙ্কা ম্যাচটা বাংলাদেশ কত বাজেভাবে হারলো, তাই না? 140 রানের টার্গেট শ্রীলঙ্কা 14 ওভার 4 বলেই শেষ করে ফেলেছে, মানে আর দুটো বল খেলে 15 ওভার হতো। বাংলাদেশ যদি বেশি না, মাত্র দুটো ওভার বেশি খেলাতে পারতো শ্রীলঙ্কাকে, মানে শ্রীলঙ্কা যদি 17 ওভারেও 140 রান করতো, স্টিল 17 ওভার 102 বলে 140 রান, এটাও কিন্তু অনেক ভালো একটা রান চেজ, আপনাকে বলতে বাধ্য হবেন আপনি। সেটাও যদি হতো, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে 2 ওভারও বেশি খেলাতে পারতো, তাহলে বাংলাদেশের নেট রান রেটটা আজকে কত দাঁড়াতো? 0.052 আর শ্রীলঙ্কার নেট রান রেটটা হতো 0.091। অর্থাৎ এতক্ষণ আমরা শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্যে ডিফারেন্স দেখছিলাম, এখন আপনি দেখুন এই ঘটনাটা ঘটলে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ডিফারেন্সটা কিন্তু খুব কম হতো। তখন শ্রীলঙ্কা কিন্তু নিজেদের গরজেই আফগানিস্তানকে লাস্ট ম্যাচে হারাতে চাইতো, কারণ একটু এদিক সেদিক হলেই, ছোট ব্যবধানে হারলেও বাদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তাদের থাকতো। আচ্ছা এসবই বাদ দিলাম, চতুর্থ হাইপোথিসিসে যাই। মানে শ্রীলঙ্কার কাছে এই 14 ওভার 4 বলেই হেরেছি, আফগানিস্তানের সাথেও এই 8 রানেই বাংলাদেশ জিতেছি, হংকং এর সাথে ম্যাচটা বাংলাদেশ অনেক ভালো খেলেছে, 7 উইকেটে ম্যাচ জিতেছে, বলও 15টা বাকি ছিল, কিন্তু যখন 144 রানের টার্গেটে আপনার হাতে এরকম 7-8টা উইকেট হাতে রয়েছে এবং আপনি ম্যাচ জিতে যাচ্ছেন, আপনি জানেন বাংলাদেশের দুই ব্যাটার তাহিদ হৃদয় এবং লিটন কুমার দাস দুজনই সেফ ছিলেন, তারা যদি একটু এক্সিলারেট করে, বেশি না দুটো ওভার, 17 ওভার 4 বলে বাংলাদেশ ম্যাচ জিতেছে, তো বাংলাদেশ যদি 15 ওভারে ম্যাচটা জিততে পারতো, তাহলেও কিন্তু বাংলাদেশের নেট রান রেটটা পজিটিভে থাকতো এবং পজিটিভ 0.98। বাংলাদেশের সামনে এখন সমীকরণটা খুব সিম্পল, যে ভাই আফগানিস্তান শ্রীলঙ্কাকে কত বড় ব্যবধানে হারাবে সেটা আসলে অনেক একটা, আমরা একটা কথা বলি না যে অনেক দূর সম্পর্কের রিলেটিভস আমরা বলি না যে লতায় পাতায় রিলেটিভ, এই ধরনের একটা লতায় পাতায় ইকুয়েশন হবে যে আফগানিস্তান ম্যাচ জিতেছে কিন্তু বাংলাদেশও উঠে গেছে, সেটা হচ্ছে লতায় পাতায় আসা একটা ইকুয়েশন, সোজা ইকুয়েশন, এবং একমাত্র ইকুয়েশন হচ্ছে শুধুমাত্র শ্রীলঙ্কা যদি ম্যাচটা জিতে। শ্রীলঙ্কা ম্যাচটা এখন যদি হেরেও যায় তবু তারা পরের রাউন্ডে যেতে চাইবে, সুতরাং বাংলাদেশের ভাগ্যটা কিন্তু এখন একেবারে সুতোয় ঝুলছে। আবারও সেই 2014 প্রসঙ্গে যদি চলে আসে, নেদারল্যান্ড সেদিন একটুখানি ইন্টেন্ট দেখিয়ে যে অসম্ভবটাকে সম্ভব করেছিল, সেই সেই ধরনের একটা ইন্টেন্ট দেখিয়ে বাংলাদেশ 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে পারত। এখন ভাই 2000 সালে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে, 25 বছর হয়ে গেল, 25 বছরেও এখন যদি আমরা বড় ইভেন্টে, এর মধ্যে কিন্তু বড় ইভেন্টে আমরা সেমিফাইনাল খেলেছি, ওয়ার্ল্ড কাপের, চ্যাম্পিয়ন্স ট্রফির, দুঃখিত, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি, তো বাংলাদেশ কিন্তু যাচ্ছে ওই জায়গায়। এবং আপনি যদি দেখেন, আমি আসলে অন্য টিমের কথা কেন বলবো, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের কথা বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ বৃষ্টির জন্য একটা পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে গিয়েছে, সেটা কিন্তু এনাফ না। আপনি খেয়াল করেন সেই দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটাতে বাংলাদেশ যদি 20 ওভার পর্যন্ত যদি অস্ট্রেলিয়া খেলতে পারতো, তাহলে কিন্তু
বাংলাদেশ পয়েন্টটা পেত না, অস্ট্রেলিয়া ডিএল মেথডে জিতে যেত। কিন্তু পেসাররা সমানে মার খেয়ে যাচ্ছে, মাশরাফি তবুও পেসারদেরকে দিয়ে কন্টিনিউ করাচ্ছেন, স্পিনার আনেননি। কেন? কারণ পেসাররা মার খাচ্ছেন, পেসারদের লম্বা রান আপ, আউটফিল্ড থেকে বল আসবে, সময় নষ্ট করছিলেন তিনি, সময় নষ্ট করছিলেন যেন বৃষ্টি নেমে যায়, 20 ওভার পর্যন্ত খেলাটা যেন না যায়। এটাকেই বলে হচ্ছে ইনস্টিংক্ট, হয়তোবা কিলার ইনস্টিংক্ট না বলে এখানে আমরা সার্ভাইভাল ইনস্টিংক্ট বলতে পারি। বা 2024 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারার সম্ভাবনার যে ম্যাচের কথা বলছি, সেখানেও খেয়াল করেন আফগানিস্তানের গুলবাদিন নাইট বৃষ্টি আসছে এটা চিন্তা করে কিন্তু কোনো কিছু ছাড়াই হ্যামস্ট্রিং ধরে মাটিতে গড়াগড়ি করছেন, লুটোপুটি খাচ্ছেন। ফাইনালে ঋষভ পান্ত কোনো রকম ইঞ্জুরি ছাড়াই কিন্তু একটু ইঞ্জুরির ভাব করে, ইঞ্জুরির ভং ধরে সময় নষ্ট করছেন এবং হেনরিক ক্লাসেনের উইকেটটা তুলে নিয়েছেন তার রিদমটা নষ্ট করে দিয়ে। এগুলা হচ্ছে যে ছোট ছোট সার্ভাইভাল ইনস্টিংক্ট, কিলার ইনস্টিংক্ট, আপনি যাই বলেন না কেন। এখন এই সময় বাংলাদেশ এসে আমরা 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতেছি, কিন্তু তবু আনফরচুনেটলি কোয়ালিফাই করতে পারিনি। এটা ভক্তরা কেন মানবে? এত বছর ধরে আপনারা টেস্ট খেলছেন, হাইয়েস্ট লেভেলে খেলছেন, এই সময় ভক্তরা তো এটাতে সন্তুষ্ট হবে না। আপনারা কেন সন্তুষ্ট হচ্ছেন? টিম ম্যানেজমেন্ট যদি বলে যে আমরা 2টো ম্যাচ জিতেছি, আমাদের ভাগ্যটা খারাপ না, এই মেন্টালিটি দিয়ে আপনারা পরের আসরেও এভাবে ফেল করবেন। ওই কিলার ইনস্টিংক্টটা আপনার দরকার। যতদিন না বাংলাদেশ এটা ডেভেলপ করতে পারছে, ততদিন আসলে বাংলাদেশ কখনোই বড় দল হয়ে উঠতে পারবে না এবং কখনোই বড় দলগুলোকে চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। এবং এক্সপার্টরা এই ধরনের কথাই বলবে যে বাংলাদেশকে তো আমরা গোনাই ধরছি না যখন বড় আসর আসছে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে একটা লাইক দিন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।